ভেবে দেখুন এমন একটা জায়গায় গেলেন যেখানে নেই কোনো পলিউশন, নেই কোনো কোলাহল, আছে শুধু মনোরম প্রাকৃতিক দৃশ্য আর শান্তি, তাও আবার সাধ্যের ভিতরে। তাহলে কেমন হবে? এমনই বাজেট ফ্রেন্ডলি একটা ডে ট্যুরের অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, দিস ইজ নজরুল ইসলাম। আর আজ আমি আপনাদের সাথে ঢাকা টু রাঙামাটি ভ্রমণের A to Z সব কিছু শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার জন্য আপনারা গাবতলী, কল্যাণপুর, কলাবাগান, সাইদাবাদ, যাত্রাবাড়ি, গুলিস্তান, মহাখালী থেকে দূরপাল্লার বাস পেয়ে যাবেন। নন এসি বাসের ক্ষেত্রে ঢাকা থেকে রাঙামাটি জনপ্রতি ভাড়া পড়বে 870 টাকা করে এবং এসি বাসের ক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 1800 টাকা। আপনারা চাইলে অনলাইনে অথবা সরাসরি কাউন্টারে গিয়ে টিকিট কাটতে পারবেন। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানোর জন্য অগ্রিম টিকিট কাটে রাখাই ভালো। আমরা আমাদের টিকিট ভ্রমণের 2 দিন পূর্বেই অনলাইনে কেটে রেখেছিলাম। রাঙামাটি যাওয়ার জন্য আমরা গাবতলী বাস টার্মিনাল থেকে নির্দিষ্ট বাসের টিকিট কাউন্টারে যথাসময়ে উপস্থিত হই। রাত 9টার সময় গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের বাস রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়। ঢাকা রাঙামাটির মধ্যবর্তী কুমিল্লায় আমাদের বাস কিছু সময়ের জন্য যাত্রা বিরতির জন্য দাঁড়ায়। এই সময় আমরা বাস থেকে নেমে ফ্রেশ হয়ে মধ্যরাতের খাবার সেরে নিই। আপনাদের সুবিধার জন্য একটা কথা বলে রাখি, এই সমস্ত হোটেলগুলোতে খাবার এবং অন্যান্য প্রোডাক্টের দাম বাহিরের তুলনায় একটু বেশি হয়ে থাকে, তাই কোনো কিছু কেনার আগে দামটা জিজ্ঞেস করে নেওয়াই ভালো। যাত্রা বিরতি শেষ করে আমরা আবার রাঙামাটির উদ্দেশ্যে রওনা করলাম। সকাল 6:30 আমরা রাঙামাটি রিজার্ভ বাজারে এসে পৌঁছালাম। যদিও আমাদের ভোর 5:30 পৌঁছানোর কথা ছিল, কিন্তু রাস্তার পরিস্থিতির জন্য আমাদের 1 ঘন্টা ডিলে হয়েছে। বাস থেকে নেমে এখানের একটা রেস্টুরেন্টে আমরা ফ্রেশ হয়ে সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এই হোটেলের এই সুজির তৈরি হালুয়াটা আমাদের অসম্ভব মজা লেগেছে। সকালের নাস্তার পর্ব শেষ করে এখন আমরা সরাসরি রিজার্ভ বাজার থেকে চলে যাচ্ছি লঞ্চ ঘাটে। রাঙামাটি রিজার্ভ বাজার থেকে সিএনজিতে করে লঞ্চ ঘাটে যেতে সময় লেগেছে 8 থেকে 10 মিনিট, আর ভাড়া নিয়েছে জনপ্রতি 10 টাকা করে। সিএনজি থেকে নেমে আমরা প্রথমে একটা নৌকা ভাড়া করার জন্য লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি। এখানে ছোট, বড় এবং মাঝারি সাইজের নৌকা পাওয়া যায়। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নৌকা ভাড়া করতে পারবেন। ছোট 8 থেকে 10 জন মানুষের জন্য নৌকা আপনারা 1200 থেকে 1500 টাকার ভিতরে পেয়ে যাবেন। মাঝারি সাইজের 15 থেকে 20 জন মানুষের জন্য নৌকা আপনারা 2300 টাকা থেকে 3000 টাকার ভিতরে পেয়ে যাবেন। নৌকা ভাড়া করার ক্ষেত্রে ওনারা দাম বেশি চাইতে পারে, তবে আপনারা দামাদামি করে দামটা বনিয়ে নিতে পারবেন। আমরা সারা দিনের জন্য একটা মাঝারি সাইজের নৌকা ভাড়া করেছিলাম, যেটার দাম পড়েছে 2500 টাকা। এই নৌকায় করেই রাঙামাটির সব কয়টি পর্যটক স্থান ঘুরে বেড়ানো যাবে। সকাল 8টায় আমরা আমাদের নৌকায় উঠে আমাদের জার্নি শুরু করি। শীতের সকাল হওয়ায় চারিদিকটা কুয়াশার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছিল। রাশি রাশি পানির ভিতর দিয়ে আমাদের নৌকা চলতে শুরু করলে খুশির এক অনুভূতি হতে লাগলো। চারিদিকে শুধু পানি আর পানি, মাঝখানে ছুটে চলেছে আমাদের নৌকা। নৌকার মাঝি ভাইয়ের পরামর্শে দুপুরের খাবারের ব্যবস্থা করার জন্য আমরা প্রথমেই চাংপাং রেস্টুরেন্টে আমাদের খাবারের অর্ডার দেওয়ার জন্য যাচ্ছি। খাবারের অর্ডার দেওয়ার জন্য নৌকার মাঝি ভাই রেস্টুরেন্টের একজন লোককে আমাদের নৌকা পর্যন্ত নিয়ে আসলেন। নৌকাতে বসেই আমরা খাবারের মেনু কার্ড থেকে পছন্দ মতো খাবারের অর্ডার দিচ্ছিলাম। দুপুরের খাবার অর্ডার কনফার্ম করে এবার আমরা নির্বাণনগর বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। ইতিমধ্যেই চারিদিকে কুয়াশার চাদর সরিয়ে সূর্যের আলো ছড়িয়ে যেতে লাগলো। সেই সাথে লেকের পানি এবং আশেপাশের সবুজ সৌন্দর্যের রূপ বৃদ্ধি পেতে লাগলো। আশেপাশের স্থানীয় মানুষজন তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য নৌকা করে তাদের গন্তব্যে যাচ্ছে। নির্বাণনগরের ঘাটে আমাদের নৌকা এসে পৌঁছানোর পর কিছুটা পায়ে হেঁটে আমাদের ট্রেকিং করে মন্দির পর্যন্ত যেতে হয়েছে। যদিও ট্রেকিং করে উপরে উঠতে একটু কষ্ট হয়েছে, কিন্তু উপর থেকে চারিদিকের এই দৃশ্য দেখে
কষ্টগুলো এক নিমিষেই দূর হয়ে গেছে। ক্লান্তি দূর করার জন্য আদিবাসী এক আপুর দোকান থেকে আমরা ডাব আর পাহাড়ি আনারস খেলাম। নির্বাণনগর বৌদ্ধ মন্দির থেকে ফেরার পথে আমরা আদিবাসীদের দোকানে গেলাম। তাদের নিজস্ব তাঁতের তৈরি জিনিসগুলো আসলে অনেক মনোমুগ্ধকর। এখান থেকে টুকটাক কেনাকাটা করে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে রওনা হলাম। আমাদের পরবর্তী গন্তব্যস্থল আদিবাসী গ্রাম। আদিবাসী গ্রামের সেখানকার সাধারণ আদিবাসী ভাই বোনদের জীবনযাপন এবং তাদের কর্মদক্ষতা, তাদের সরলতা যে কোনো মানুষকেই মুগ্ধ করবে। আদিবাসী গ্রাম থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্য শুভলং ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। আদিবাসী গ্রাম থেকে শুভলং ঝর্ণায় যেতে আশেপাশের এই পরিবেশটা যে কোনো পর্যটকের দৃষ্টি আকর্ষণ করবে। ব্যক্তিগতভাবে আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। শুভলং ঝর্ণায় পৌঁছানোর পর জনপ্রতি একটা 20 টাকার এন্ট্রি ফি টিকিট নিতে হবে। এখানকার আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর থাকলেও শীতকাল হওয়ার কারণে ঝর্ণায় কোনো পানিই ছিল না। ঝর্ণা দেখতে চাইলে আপনারা বর্ষা মৌসুমের শেষে আসতে পারেন। এই জায়গার একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে এখানকার পাবলিক ওয়াশরুম। এখানকার পাবলিক ওয়াশরুমটা ছিল খুবই নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড হাইজিনিক। আপনাদের যাদের সাথে মা বোন থাকবে তাদের জন্য এই জায়গাটা খুবই ইউজফুল। যেহেতু বড় ঝর্ণাতে কোনো পানি ছিল না, তাই আর আমরা ছোট ঝর্ণা দেখার জন্য যাইনি। এদিকে লাঞ্চের সময় হয়ে যাওয়ার জন্য আমাদের পরবর্তী গন্তব্য চাংপাং রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে পৌঁছানোর পর চারিদিকটা আমরা একটু ঘুরে দেখছিলাম। ইতিমধ্যেই আমাদের মতো আরো অনেক পর্যটক দুপুরে লাঞ্চের জন্য এসেছে। যেহেতু আমাদের অর্ডার পূর্বেই কনফার্ম করা ছিল, তাই আমরা একটা টেবিলে গিয়ে বসলাম। লাঞ্চের জন্য আমরা যে সমস্ত আইটেমগুলো অর্ডার করেছিলাম সেগুলো হচ্ছে, এটা হচ্ছে ব্যাম্বো চিকেন, আর এটা হচ্ছে রুই মাছের কেবাং, এটা পোলার মোচা ভর্তা, আর এটা প্লেন ডাল, আর এটা ডাল মাখানো। এছাড়াও আমরা এক্সট্রা এখানকার স্পেশাল কাচকি ফ্রাইটা নিয়েছিলাম, যেটা অসম্ভব সুস্বাদু। প্রতিটি খাবার আদিবাসী পদ্ধতিতে রান্না করার জন্য প্রতিটি খাবারের টেস্ট ছিল অসাধারণ, যা সাধারণ হোটেলের চাইতে আলাদা। দুপুরে খাবারের জন্য জনপ্রতি আমাদের খরচ হয়েছে 400 টাকা। দামের সাথে তাদের খাবার এবং তাদের সার্ভিস খুবই ভালো ছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখানে পরিবেশটা উপভোগ করলাম। খানিক সময় বিশ্রাম নিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের পরবর্তী গন্তব্য রাঙামাটি ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখার জন্য আমাদের জনপ্রতি 20 টাকা করে একটা টিকিট কাটা লেগেছে, আর আমাদের নৌকাটাকে পার্কিং করার জন্য আমাদের 50 টাকা পার্কিং চার্জ লেগেছে। ফর দ্য ফার্স্ট টাইম এই ঝুলন্ত ব্রিজটাকে আমি সামনাসামনি দেখছি। সত্যি বলতে অনেক আনন্দ লাগছিল। ছোটবেলা থেকে টিভিতে বিভিন্ন প্রোগ্রামে, সিনেমায়, গানে, নাটকে বিভিন্ন জায়গায় এই ব্রিজটাকে দেখেছি, কিন্তু আজ সরাসরি দেখার পরে খুবই আনন্দ লাগছিল। রাঙামাটি নামটা আমাদের মনে আসলেই সবার আগে চোখের সামনে যে জিনিসটা ভেসে ওঠে সেটা হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ। সেজন্যই রাঙামাটি ঘুরতে এসেছে অথচ ঝুলন্ত ব্রিজ দেখতে আসে নাই এমন পর্যটক খুঁজে পাওয়া মুশকিল। তাই তো ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের মতো আরো অনেক পর্যটক এখানে এসেছে। ঝুলন্ত ব্রিজের সৌন্দর্যের পাশাপাশি আশেপাশের প্রাকৃতিক পরিবেশটাও অসম্ভব সুন্দর। আমরা বেশ কিছুটা সময় নিয়ে ব্রিজ এবং আশেপাশের পরিবেশটা ঘুরে দেখলাম। ঝুলন্ত ব্রিজে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের পরবর্তী গন্তব্য পলওয়েল পার্ক। পার্কটিতে প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা। এক পাশে কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্য এবং অপর পাশে মানুষের সৃজনশীল সৃষ্টিকর্ম। কাপ্তাই লেকের পাড় ঘেঁষেই তৈরি হয়েছে কতগুলো কটেজ আর ফিশিং পিয়ার। এখান থেকেই লেকের সুন্দর একটা ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। পার্কের ভেতরে একটা ঝুলন্ত সেতু তৈরি করা আছে। ঝুলন্ত সেতু দিয়ে সামনে এগিয়ে যেতেই আপনারা লেকের পাশে
কায়াকিং করার একটা ব্যবস্থা দেখতে পাবেন। সেই ক্ষেত্রে আপনাদের এক্সট্রা চার্জ প্রদান করতে হবে। প্যাডেল বোট এবং কায়াকিং করার জন্য 2 জনের জন্য 100 টাকা এবং 3 জনের জন্য 150 টাকা খরচ হবে। পলওয়েল পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে লাভলক পয়েন্ট। আমেরিকা প্রবাসী আলাউদ্দিন সাহেব এবং তার স্ত্রী 2014 সালে কাপ্তাই লেকে নৌকায় ঘুরতে আসেন। আকস্মিক ঝড়ের কবলে পড়লে আলাউদ্দিন সাহেবের স্ত্রী ভয়ে নৌকা থেকে পানিতে ঝাঁপ দেন। স্ত্রীকে বাঁচানোর জন্য আলাউদ্দিন সাহেব নিজেও পানিতে ঝাঁপ দেন এবং 2 জনেই নিখোঁজ হয়। 3 দিন পর ডুবুরির সাহায্যে তাদের 2 জনের আলিঙ্গনরত মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের ভালোবাসাকে শ্রদ্ধা এবং স্মরণ করার জন্যই এই লাভলক পয়েন্ট তৈরি করা হয়। দর্শনার্থীদের বিনোদনের জন্য পার্কটিতে আরও অনেক রকমের ব্যবস্থা করা আছে। আমরা পার্কটিতে কিছু সুন্দর সময় কাটিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। সারা দিন রাঙামাটির বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘোরাঘুরি করে এবার আমাদের সর্বশেষ গন্তব্য হচ্ছে ঢাকায় ফেরত আসা। চমৎকার একটা মাইন্ড রিফ্রেশিং ডে লং ট্যুর শেষ করে আমরা এখন আবার রিটার্ন যাচ্ছি। খুবই কম বাজেটে এবং কম সময়ে চাইলে আপনারাও এমন একটি ডে লং ট্যুর দিতে পারেন। আপনাদের সুবিধার জন্য ট্যুরের যাবতীয় খরচ ভিডিওর শেষে দিয়ে দিলাম। আমার এই ডে লং ট্যুরের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যদি কোনো মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।